ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল, তার নাম লালু। অর্ধ শতাব্দী আগে, অর্থাৎ সে এত কালই আগে যে তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না। আমরা একটা ছোট বাংলা স্কুলের এক ক্লাসে পড়তাম। আমাদের বয়স তখন 10-12। মানুষকে ভয় দেখাবার, জব্দ করবার কত রকম কৌশল যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই। একবার তো ওর মাকে রাবারের সাপ দেখিয়ে এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মোচকে প্রায় 7-8 দিন খুঁড়িয়ে চলতেন। তিনি রাগ করে বললেন ওর একজন মাস্টার ঠিক করে দিতে। সন্ধেবেলায় এসে পড়াতে বসবেন, আর তাই ও আর উপদ্রব করার সময় পাবে না। শুনে লালুর বাবা বললেন না, আসলে তার নিজের কখনো মাস্টার ছিল না। নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া করে তিনি এখন একজন বড় উকিল। ইচ্ছে ছিল ছেলেও যেন তেমনি করেই পড়াশোনাটা শেষ করে। কিন্তু শর্ত হলো এই যে যেবার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম হতে পারবে না, সেইবার থেকেই ওর বাড়িতে পড়ানোর টিউটর থাকবে। কিন্তু সে যাই হোক, লালু সে যাত্রায় পরিত্রাণ পেয়ে গেল। কিন্তু মনে মনে ওর মায়ের ওপর রইল চোটে, কারণ উনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন। সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান। লালুর বাবা ধনী গৃহস্থ, বছর কয়েক হলো পুরনো বাড়ি ভেঙে 3 তলা বাড়ি করেছেন। সেই অবধি লালুর মায়ের আশা যে গুরুদেবকে একবার এ বাড়িতে এনে তারপরেতে তার পায়ের ধুলো নেবেন এবং আশীর্বাদও নেবেন। কিন্তু গুরুদেব কিছুতেই ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না। কিন্তু এবার সেই সুযোগ ঘটেছে। গুরুদেব স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন। সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরবার পথে নন্দরানীকে তিনি আশীর্বাদ করে যাবেন। লালুর মার আনন্দ আর ধরে না। উদ্যোগ আয়োজনে একদম ব্যস্ত। গুরুদেবের পায়ের ধুলো পড়বে বলে কথা। বাড়িটা পবিত্র হয়ে যাবে। নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো, নতুন ফিতের খাট, নতুন বিছানা তৈরি হলো। গুরুদেব শোবেন। এই ঘরেরই এক কোণে তার পুজো আহ্নিকের জায়গাও হলো, কারণ 3 তলার ঠাকুর ঘরে উঠতে নামতে তার প্রচুর কষ্ট হবে যে। দিন কয়েক পরে গুরুদেব এসে হাজির হলেন। কিন্তু কি দুর্যোগ! আকাশ ছেয়ে কালো মেঘের ঘটা, তেমন ঝড় তেমন বৃষ্টি, তাদের আর বিশ্রাম নেই। হয়েই যাচ্ছে বৃষ্টি। এদিকে মিষ্টি তৈরি করতে, ফুল ফল সাজাতে লালুর মায়েরও নিঃশ্বাস নেবার সময় নেই। তারই মধ্যে নিজের হাতে ঝেড়ে ঝুড়ে মশারি গুঁজে বিছানা টিছানা করে গেলেন। নানা কথাবার্তায় রাত হয়ে গেল। রাস্তার যাতায়াতে ক্লান্ত গুরুদেব খেয়ে দে শুয়ে পড়লেন। চাকর বাকর ছুটি পেল, আর নরম বিছানা পরিপাটি একদম, সে তো প্রচন্ড ভালো ব্যাপার। মনের খুশিতে গুরুদেব নন্দরানীকে আশীর্বাদ করতে লাগলেন। কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল। চুইয়ে চুইয়ে মশারি ফুঁড়ে তার পেটের ওপর জল পড়ছে, বেশ বড় একটা ভুঁড়ি তার ওপর। কি ঠান্ডা সে জল! ব্যস্ত হয়ে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন। বললেন নতুন বাড়ি করলে নন্দরানী, কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা বোধহয় এর মধ্যেই ফেটেছে। ফিতের খাট ভারী নয়, মশারি শুদ্ধ, সেটা ঘরের আরেক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন। কিন্তু আধ মিনিটের বেশি নয়, চোখ দুটো সবে বুঝেছে, অমনি 2-4 ফোঁটা ঠিক তার পেটের ওই জায়গাতেই টপ টপ করে জল ঝরে পড়ল। স্মৃতিরত্ন আবার উঠলেন, আবার খাট টেনে অন্য ধারে নিয়ে গেলেন। বললেন ছাদটা দেখছি কোন পর্যন্ত ফেটে গেছে। আবার শুলেন, আবার পেটের উপর জল ঝরে পড়ল। আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে নিয়ে আরেক ধারে গেলেন, কিন্তু শোয়া মাত্রই আবার জলের ফোঁটা। আবার টেনে নিয়ে আরেক ধারে গেলেন, কিন্তু সেখানেও তেমনই। এবার দেখলেন বিছানাটাও ভিজেছে, শোবার জো নেই। স্মৃতিরত্ন বিপদে পড়লেন। পুরো মানুষ অজানা জায়গায় দরজা খুলে বাইরে যেতেও ভয় করে, আবার থাকাও বিপজ্জনক। কি জানি, ফাটা ছাদ ভেঙে হঠাৎ যদি মাথায় পড়ে, ভয় ভয় দরজা খুলে বারান্দায় এলেন। সেখানে লণ্ঠন একটা জ্বলছে বটে, কিন্তু কেউ কোথাও নেই। ঘোর অন্ধকার।
যেমন বৃষ্টি তেমনই ঝোড়ো হাওয়া, দাঁড়াবার জো কি, কোথায় চাকর বাকর, কোন ঘরে শোয়া, তারা কিছুই তিনি জানেন না। চেঁচিয়ে ডাকলেন কিন্তু কারোর সাড়া মিলল না। একধারে একটা বেঞ্চি ছিল, লালুর বাবার গরিব মক্কেল যারা তারাই এসে বসে। গুরুদেব অগত্যা তাতেই বসলেন। ভেতরে ভেতরে আত্মমর্যাদা যথেষ্ট ক্ষুণ্ণ হলো, সেটা তিনি বুঝলেনও। কিন্তু কি আর করেন, উত্তরের বাতাস বৃষ্টির ছাঁটে আমেজ রয়েছে, শীতে গা শিরশির করছে। কোঁচার খোঁটটা গায়ে জড়িয়ে নিয়ে পা দুটো যথাসম্ভব আরাম পাওয়ার আয়োজন করে একটুখানি গুটিয়ে বসলেন। বিভিন্ন ক্লান্তি, বিভিন্ন দুর্বিপাক সব মিলিয়ে দেহ অবশ, মন তেতো হয়ে রয়েছে, আর ঘুমে চোখের পাতা ভারী হয়ে এলো। অনভ্যস্ত অতিরিক্ত খাওয়া আর রাত জাগা, দু একটা ঢেকুর তুলে তিনি ঘুম দিলেন। কিন্তু এই যে ঘুমটা সদ্য লেগেছে, এমন সময় একটা অভাবনীয় নতুন উপদ্রব। পশ্চিমের বড় বড় মশা দুই গানের পাশে এসে গান জুড়ে দিল। ব্যাস, চোখের পাতা প্রথমে কিছুতেই খুলতে চাইছিল না, কিন্তু ভয়ে মনটা পরিপূর্ণ হয়ে গেল। কি জানি বাবা, এরা আবার সংখ্যায় কত? মাত্র মিনিট দুই একদম অনিশ্চিতটা নিশ্চিত হলো। গুরুদেব বুঝলেন এরা সংখ্যায় অগণিত। সে বাহিনীকে উপেক্ষা করে বিশ্বে এমন বীর পুরুষ কেউ নেই। যেমন তার জ্বলুনি তেমন তার চুলকুনি। স্মৃতিরত্ন তাড়াতাড়ি সে জায়গাটা ত্যাগ করলেন, কিন্তু তারা তো সঙ্গ নিল। ঘরের মধ্যে জলের জন্য যেমন, ঘরের বাইরে মশার জন্য তেমন। হাত পায়ের প্রচণ্ড আক্ষেপে, গামছার মারে কিছুতেই তাদেরকে আটকানো গেল না। স্মৃতিরত্ন এপাশ থেকে ওপাশ ছুটে বেড়াতে লাগলেন। শীতের মধ্যেও তার গায়ে ঘাম দিল, ইচ্ছে হলো ডাক ছেড়ে চেঁচান, কিন্তু নিতান্ত বাচ্চাদের মতন হবে ভেবে একটুখানি থেমে গেলেন। কল্পনায় দেখলেন নন্দরানী নরম বিছানায়, নরম মশারির ভেতর আরামে ঘুমোচ্ছে। বাড়ির যে যেখানে আছে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। শুধু তারই ছুটোছুটির বিরাম নেই। কোথাকার ঘড়িতে যে 4টে বাজলো, বললেন কামড়া, নে বেটারা যত পারিস কামড়া, আমি আর পারছি না। বলেই বারান্দার এক কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন। বললেন, সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তো এই দুর্ভাগা দেশে আর নয়। যে গাড়ি প্রথম পাবো সে গাড়িতেই দেশে পালাবো। কেন যেখানে আসতে মন চাইতো না তার কারণটা বোঝা গেল। দেখতে দেখতে সমস্ত ঘুম, তার সব কষ্ট কেড়ে নিয়ে ঘুম পাড়িয়ে দিল তার জীবনের ক্লান্তিকে। সারা রাত্রির সব দুঃখ মুছে দিল তার ঘুম। স্মৃতিরত্ন প্রায় অচেতন হয়েই ঘুমিয়ে পড়লেন। এদিকে নন্দরানী ভোর হতে না হতেই উঠেছেন। গুরুদেবের পরিচর্যা করতে হবে না? রাত্রে গুরুদেব মাত্র জলযোগ করেছেন, যদিও সেটা গুরুতরই ছিল, তবু মনের মধ্যে একটা ক্ষোভ ছিল, খাওয়া তেমন ভালো দিতে পারেনি। আজ দিনের বেলায় নানা উপাচারে তা ভরিয়ে একদম সাজিয়ে দিতে হবে গুরুদেবকে। নিচে নেমে এলেন, দেখলেন দরজা খোলা। গুরুদেব তার আগে উঠেছেন ভেবে একটু লজ্জা বোধ হলো। ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখেন তিনি নেই। কিন্তু এ কি ব্যাপার? জালনা ছেড়ে মাঝখানে যে নেমেছে কোষাকুষি, আসন ইত্যাদি ইত্যাদি যে আহ্নিক পুজোর জিনিসপত্র, এগুলো সব এলোমেলো, জায়গায় একটাও নেই। কেন? কারণ কিছুই বুঝলেন না। বাইরে এসে চাকরদের ডাকলেন, তারা কেউ তখনও ওঠেনি। তবে একলা গুরুদেব গেলেন কোথায়? হঠাৎ দৃষ্টি পড়ল, ওটা কি এক্ষণে আলো অন্ধকারে মানুষের মতন কি একটা বসে না? সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখেন তার গুরুদেব। অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন, ঠাকুর মশাই, ঠাকুর মশাই! ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন, তারপর ধীরে ধীরে সোজা হয়ে বসলেন। নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞেস করলেন, ঠাকুর মশাই আপনি এইখানে কেন? স্মৃতিরত্ন উঠে দাঁড়িয়ে বললেন, সারা রাত দুঃখের আর পার ছিল না যে মা। কেন বাবা? নতুন বাড়ি করেছো বটে মা, কিন্তু তার ছাদ কোথাও আর আস্ত নেই। সারা রাতের বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি, পড়েছে আমার গায়ের ওপর। খাট টেনে যেখানে নিয়ে যাই সেখানেই পড়ে জল। পাছে ছাদ ভেঙে মাথায় পরে পালিয়ে এলাম বাইরে, কিন্তু তাতেই কি রক্ষে আছে মা? পঙ্গপালের মতন ডাঁশ মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন চুপ লেখেছে। এধার থেকে ছুটে ওধার যাই, আবার ওধার থেকে ছুটে এধার আসি। গায়ের অর্ধ রক্ত বোধহয় নেই মা।
বহু চেষ্টা, বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের অবস্থা দেখে নন্দরানীর দু চোখ জলে ভরে উঠল। বললেন, কিন্তু বাবা, বাড়িটা যে তেতলা, আপনার ঘরের উপর আরো যে দুটো ঘর আছে, বৃষ্টির জল তিনটে ছাদ পুরে নামবে কি করে? কিন্তু বলতে বলতেই তার হঠাৎ মনে হলো, হয়তো এটা ওই শয়তান লালুর কোনো রকম শয়তানি বুদ্ধিরই। ছুটে গিয়ে বিছানা হাতড়ে দেখেন মাঝখানে চাদর এবং অনেকখানি ভিজে, এবং মশারি বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরছে। তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাকড়ায় বাঁধা এক চাঙর বরফ। সবটা গলেনি তখনও, এক টুকরো বাকি আছে। পাগলের মতন ছুটে বাইরে গেলেন, গিয়ে চাকরদের যাকে সামনে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন, হারামজাদা লেলো কোথায়? কাজকর্ম চুলোয় যাক, বজ্জাতটাকে যেখানে পাবি ধরে মারতে মারতে আন। লালুর বাবা সেই মাত্র নিচে নামছিল। স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন। কি কাণ্ড করছো, বলো কি? নন্দরানী কেঁদে ফেললেন। হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তাড়াও, না হয় আজই আমি গঙ্গায় ডুবে এই মহাপাতকের প্রায়শ্চিত্ত করব। কি করলে সে? বিনা দোষে গুরুদেবের কি অবস্থা করেছে দেখো গো, দেখো, চোখে দেখো। তখন সবাই গেলেন ঘরে। নন্দরানী সব বললেন, সব দেখালেন। স্বামীকে বললেন, এ দোষী ছেলেকে নিয়ে ঘর করবে কি করে তুমি বলো? গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝলেন। নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হা হা করে হেসে ফেললেন। লালুর বাবা আরেক দিকে মুখ ফিরিয়ে রইলেন। চাকররা এসে বললে, লালু বাবু কোঠিমে নেই। আরেকজন এসে জানালে সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে। মাসিমা তাকে আসতে দিলেন না। মাসিমা মানে নন্দর ছোট বোন। তার স্বামীও উকিল, সে অন্য পাড়ায় থাকে। এরপর লালু আর দিন 15 এ বাড়ির ত্রিসীমানায় পা দিলে না। তাহলে ছোট বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই গল্পটা, লালুর কীর্তি? তোমরা করো নাকি কেউ এরকম দুষ্টু? এই গল্পটার নাম গুরুদেব বিদায়, আর লেখক কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও কিন্তু। ভালো লাগলে আরো ভালো ভালো গল্প আসবে। আজ তবে আসি, এই পর্যন্তই।